আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আফসানা খানম, সিনিয়র শিক্ষক, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে নবম দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের অধ্যায় 5 গৃহের অভ্যন্তরীণ সজ্জা, এবং আমাদের আজকের আলোচ্য পাঠ হচ্ছে পার্ট 3 বিভিন্ন কক্ষে আসবাব বিন্যাস। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তার আগে তোমরা তোমাদের পাঠ্য বই, খাতা, কলম এবং হাইলাইটার এগুলো সামনে রাখবে, যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা বইয়ে দাগ দিয়ে নিতে পারি। এবং আমাদের আজকের পাঠে কিছু চিত্র আছে, যেই চিত্রগুলো তোমরা যদি তোমাদের বইয়ের মধ্যে দেখো, আমি যখন তোমাদের বোঝাবো তখন তোমরা ওই চিত্রগুলো দেখলে তোমাদের জন্য বোঝাটা আরও স্পষ্ট হবে এবং আরও মনোরম হবে বলে আমি মনে করি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই পাঠ থেকে যা শিখব, আমরা এই অধ্যায় থেকে আমরা জানব শয়নকক্ষের লক্ষণীয় বিষয় সম্পর্কে, বসার ঘরের লক্ষণীয় বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো, খাবার ঘরের লক্ষণীয় বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো, গৃহের কোন কোন কক্ষে কি কি আসবাব বিন্যাস করা যায় আমরা সে সম্পর্কে জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের আজকের প্রথম অংশেই আছে হচ্ছে শয়নকক্ষ, আমাদের বিভিন্ন কক্ষে আসবাব বিন্যাসের প্রথমেই আমরা দেখব, লক্ষ্য করব যে শয়নকক্ষ। শয়নকক্ষ বলতে আমরা যেই ঘরে বা যেই রুমে আমরা বিশ্রাম গ্রহণ করি বা ঘুমাই, সেই কক্ষটাকে শয়নকক্ষ বোঝানো হচ্ছে। শয়ন মানে শোয়া বা ঘুমানো। তো এক্ষেত্রে শয়নকক্ষটা আমাদের আমাদের সারাদিনের কর্মব্যস্ততার পর আমাদের শরীরে যখন অনেক ক্লান্তি ভর করে, তখন আমাদের মন চায় যে আমরা কোথাও ক্লান্তিময় শরীরটাকে নিয়ে একটু ঘুমিয়ে বা একটু বিশ্রাম নিয়ে সেটা লাঘব করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের বিছানা বা যেখানে আমরা ঘুমাই, সেই জায়গাটা যদি আমাদের সেই তৃপ্তিদায়ক হয় এবং মনোরম হয়, তাহলে আমাদের সেই বিশ্রামটা আরও বেশি প্রফুল্ল হয় এবং আমাদের আনন্দদায়ক হয় এবং তৃপ্তিদায়ক হয়। তাই শয়নকক্ষকে অবশ্যই আমাদের তৃপ্তিদায়ক এবং আরামদায়কের স্থান হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই শয়নকক্ষের কিছু লক্ষণীয় বিষয় রয়েছে। সেই লক্ষণীয় বিষয়গুলো হচ্ছে, শয়নকক্ষ সাধারণত বাড়ির এমন একটা জায়গাতে মানে হতে হবে যেই সাইডটাতে কোলাহল মুক্ত থাকে, বেশি সাউন্ড সেখানে যাতে প্রবেশ করতে না পারে, সেরকম একটা নিরিবিলি স্থানে শয়নকক্ষটা হওয়া আবশ্যক। এছাড়াও শয়নকক্ষে বিছানা বা খাট, চৌকি যেটাই বলি না কেন, প্লাস হচ্ছে ওয়ার্ড্রোব, আলনা, এই জিনিসগুলো আমাদের, আলমিরা, এই জিনিসগুলো আমাদের শয়নকক্ষে থাকা আবশ্যক। আমরা এই বিষয়গুলো লক্ষ্য করে থাকি। এছাড়াও শয়নকক্ষের বিছানাতে এমন জায়গায় হওয়া উচিত যাতে সরাসরি কোনো আলো চোখের উপরে এসে না পড়ে। এরপর খাটের পাশে যদি আমরা বেডসাইড টেবিল রাখি বা ছোট কোনো টেবিল রাখি, সেখানে কিন্তু আমরা আমাদের গল্পের বই, পত্রিকা এগুলো রাখতে পারি এবং বিশ্রামের সময় আমরা সেগুলো নিয়ে পড়তে পারি। এছাড়াও সেই বেডসাইড টেবিলে যদি ল্যাম্প থাকে বা আলো জ্বালানোর ব্যবস্থা থাকে, তাহলেও কিন্তু আমরা প্রয়োজন বোধে সেই আলোটা জ্বালিয়ে নিতে পারি। এছাড়াও দেয়ালে কিছু যদি সজ্জা থাকে, চিত্রকর্ম থাকে, সেটাও আমাদের মানসিক তৃপ্তি প্রদান করবে। তো সুতরাং শয়নকক্ষের এই বিষয়গুলোকে আমরা লক্ষ্য রাখতে পারি। এরপরে আছে হচ্ছে বসার ঘর, অর্থাৎ যেখানে অতিথিরা এসে বসে বা বাইরে থেকে কোনো মেহমান এসে বা অতিথিরা এসে যেখানে প্রথমেই বসে, সেই স্থানটাকে আমরা বলছি বসার ঘর। আমাদের প্রতিটা গৃহেই বসার ঘর থাকে, সেখানে অতিথিরা এসে বসে। তো এই অতিথির ঘরের এখানে তোমরা একটু তোমাদের পাঠ্য বইটা হাতে নিবে। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে যে
সামাজিকতা রক্ষার কেন্দ্রস্থল হলো বসার ঘর। দয়া করে এটা আন্ডারলাইন করে নাও, কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা ম্যাক্সিমাম সময় কিন্তু এমসিকিউ হিসেবে আসতে পারে বা জ্ঞানমূলক হিসেবে ওই প্রশ্নটার উত্তর আসতে পারে। তাহলে অতিথি সামাজিকতা রক্ষার কেন্দ্রস্থল হলো বসার ঘর। এরপর এই বসার ঘরের যে স্থানগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা সাধারণত সোফার সেট, চেয়ার, আরাম কেদারা, এই জিনিসগুলো থাকে। তারপরে টিভি থাকতে পারে, সাউন্ড সিস্টেম থাকতে পারে। এছাড়াও বসার কক্ষের সেন্টার টেবিলে যদি একগুচ্ছ ফুল আমরা রাখি ফুলদানিতে, তাহলে সেটা সৌন্দর্য বর্ধনের পাশাপাশি অতিথির মনোরঞ্জনেরও বিষয় হয়ে দাঁড়ায়। তো সুতরাং এই বসার ঘরটাতে আমরা আরও সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা অ্যাকোরিয়াম রাখতে পারি, অ্যাকোরিয়ামের মাছ, এছাড়াও দেয়ালে চিত্রকর্ম, ওয়ালমেট, বিভিন্ন সূচিকর্মের নকশা, এগুলো কিন্তু আমরা রাখতে পারি। মাটির পটারি, এই জিনিসগুলো আমরা দিয়ে বসার ঘরটা সাজাতে পারি। তো সুতরাং বসার ঘরের এই লক্ষণীয় বিষয়গুলো প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপর খাবার ঘর। খাবার ঘর বলতে এখানে যেই রুমটাতে আমরা পরিবারের সবাই মিলে খাবার গ্রহণ করে থাকি, অথবা আমাদের অতিথিরা এসেও যেই স্থানটাতে খাবার গ্রহণ করে থাকে, সেই ঘরটাকে আমরা খাবার ঘর বলে থাকি। এক্ষেত্রে আমাদের এই কক্ষটিতে পর্যাপ্ত পরিমাণে চেয়ারের ব্যবস্থা বা আসন সংখ্যা থাকতে হবে, এবং সেখানে একটি বড় টেবিল বা পরিবারের সদস্য অনুযায়ী বা কক্ষের আয়তন অনুযায়ী আমরা সেখানে টেবিল রাখতে পারি, খাবার টেবিল রাখতে পারি। এর মাধ্যমে আমরা কি করতে পারি, যে আমাদের অতিথি বা আমাদের পরিবারের সদস্যরা যাতে স্বাচ্ছন্দ্য মতো খাবার গ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা আমরা লক্ষ্য রাখতে পারি। এছাড়াও অনেক সময় খাবার কক্ষে, যেই কক্ষে আমরা খাবার গ্রহণ করে থাকি, সেই ঘরে খাবারের যে থালা বাটিগুলো আছে বা কাচের কুকারিজগুলো আছে, সেটার জন্য আমরা একটা শোকেস রাখতে পারি। এছাড়াও এই রুমে আমাদের ওভেন থাকতে পারে, চাইলে আমাদের এখানে একটা ফ্রিজ আমরা রাখতে পারি। এবং আমাদের এই যে আসবাবপত্রগুলো, এগুলো এই কক্ষের জন্য আমরা সিলেক্ট করতে পারি বা আমরা নির্বাচন করতে পারি। এছাড়াও খাবার কক্ষের টেবিলে যদি আমরা কিছু ফুলদানিতে ফুল রাখি, সেটাও আমাদের তৃপ্তিদায়ক হয়, মনোরঞ্জন জন্য আমরা রাখতে পারি। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে খাবার ঘরের যদি এই বিষয়গুলোর প্রতি আমরা লক্ষ্য রাখি, তাহলে সেই কক্ষটি একটি আদর্শ কক্ষ হতে পারে। এরপর আমরা চলে যাচ্ছি অতিথির ঘর। অতিথির ঘর, এক্ষেত্রে অনেক বেশি আসবাবের প্রয়োজন হয় না। এক্ষেত্রে আমাদের এমন কিছু অতিথি আসে যারা খুব অল্প সময়ের জন্য, আবার এমন কিছু আত্মীয় স্বজন আমাদের রয়ে যায় যারা কিনা অনেক দিনের জন্য বেড়াতে আসেন এবং আমাদের গৃহে অবস্থান করে। তো সুতরাং এই অতিথিদের জন্য অবশ্যই একটি বিছানার ব্যবস্থা আমরা রাখতে পারি, এবং তার সাথে অতিথির কাপড় চোপড় যাতে স্বাচ্ছন্দ্যে রাখতে পারেন, সেই জন্য একটি আলনা বা আমরা ওয়ার্ডরোব রাখতে পারি, এবং অতিথির জন্য একটি ড্রেসিং টেবিল বা আয়নার ব্যবস্থা আমরা সেখানে রাখতে পারি, যাতে অতিথি সেই বাড়িতে এসে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারে এবং কিছুদিন অবস্থানের পর যেন তিনি তৃপ্তি বোধ করেন। তো সুতরাং অতিথির ঘরটাকেও আমরা সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্ট করতে পারি অতিথির সামনে। এরপর লিভিং রুম। আসলে আমাদের শহরাঞ্চলের অনেক ধনী ফ্যামিলিতে বা অনেক ধনী পরিবারে আমরা এই লিভিং রুমটা দেখে থাকি। সব গৃহে লিভিং রুমটা থাকে না। তো সব গৃহের ম্যাক্সিমাম গৃহের মধ্যে দেখা যাচ্ছে যে বসার ঘরটাই সাধারণত ব্যবহার হয়ে থাকে। এছাড়া যদি এমন কিছু ফ্যামিলি আছে যাদের গৃহে লিভিং রুমটা রাখা হয়, এই লিভিং রুমটাতে আসলে পরিবারের সদস্যরা অবসর বিনোদনের জন্য ব্যবহার করে থাকে। অর্থাৎ পরিবারের সদস্যদের অবসর সময়ে তারা সেখানে বিভিন্ন বাদ্যযন্ত্র রাখলে সেখানে গান বা বাদ্যযন্ত্র দ্বারা তারা মনোরঞ্জন করতে পারেন। এছাড়াও চিত্রকর্ম করতে পারেন। তারপরে কিছুটা সময় সেখানে বইপত্র পড়া, গল্পের বই বা ম্যাগাজিন, এগুলো পড়ে বা সেখানে কিছুটা সময় বিশ্রাম তারা নিতে পারেন।
তো সুতরাং সেখানে টিভিও থাকতে পারে, সাউন্ড সিস্টেম থাকতে পারে, বাদ্যযন্ত্র, এই সরঞ্জামাদিগুলো সেখানে থাকতে পারে। তো এই লিভিং রুমটা সব পরিবারেই থাকে না। আজকাল শহরাঞ্চলে মানে পরিবারের সদস্য সংখ্যা কম থাকায় এবং পরিবারের অনেকে কর্মব্যস্ত থাকায় আসলে শহরের ফ্ল্যাটগুলো অনেকে ছোট থাকায় লিভিং রুমটা অনেক সময় থাকে না। তবে নিজস্ব বা যাদের বাড়ি থাকে তারা অনেকেই লিভিং রুমটা রেখে থাকেন। এরপর পড়ার ঘর, অর্থাৎ গৃহের সদস্যদের পড়ার জন্য বা সেক্ষেত্রে যদি কোনো ছোট শিশু থাকে বা শিক্ষার্থীরা থাকে তাদের জন্য অবশ্যই পড়ার ঘরের প্রয়োজন হয় এবং পড়ার ঘরে তাদের প্রয়োজনীয় বইয়ের তাক বা বুক সেলফ যেটা বলে এবং তাদের টেবিল চেয়ার এই সরঞ্জামাদিগুলো থাকাটা আবশ্যক। এবং শিক্ষার্থীদের যাতে পড়ার সময় তারা পর্যাপ্ত আলো পায় সেই জন্য পড়ার ঘরটা অবশ্যই জানালার পাশে টেবিল রাখলে পর্যাপ্ত আলো তারা পেতে পারে। এছাড়াও পর্যাপ্ত আলোর ব্যবস্থার মাধ্যমেও তাদের পড়ালেখার মনোযোগ আমরা সৃষ্টি করতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে যে অনেক সময় পড়ালেখার অনেকে দেখা যায় যে তার যেই কক্ষে শিক্ষার্থী অবস্থান করে ঘুমায় সেই কক্ষেও কিন্তু অনেক সময় পড়ার টেবিল থাকে। এছাড়া যদি কোনো ফ্যামিলিতে বা কোনো পরিবারে কক্ষ মানে অধিক কক্ষ থাকে তখন সেই ক্ষেত্রে তারা পড়ার জন্য একটি আলাদা কক্ষের ব্যবস্থা করে থাকে। এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থী যাতে দূষণমুক্ত বা সাউন্ড পলিউশন যাতে না হয়, অতিরিক্ত শব্দ যেখানে না যায় এই রুমগুলোকে পড়ার জন্য নির্বাচন করাটাই মানে ভালো হয়। এরপর রান্নাঘর। রান্নাঘর অবশ্যই একটি পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কক্ষ, কারণ আমাদের উপযুক্ত পরিমাণে খাবার এবং হাইজেনিক বা পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পরিবেশন হতে শুরু করে আমরা যে খাবার পুষ্টিদায়ক খাবারগুলো গ্রহণ করব সেই খাবারগুলো আসলে এই রান্নাঘর থেকেই যেহেতু তৈরি করা হয়, সুতরাং রান্নাঘরকে অবশ্যই সবসময় জীবাণুমুক্ত থাকতে হবে এবং রান্নাঘরে যাতে প্রয়োজনীয় আলো বাতাস আসতে পারে এবং বাতাস যাতে আসা যাওয়া করতে পারে সঠিকভাবে সেইরকম একটা ব্যবস্থা বা জানালার ব্যবস্থা রাখতে হয়। অনেক সময় তেল মশলার যে ঝাঁজ তৈরি হয় মানে রান্নাঘরে সেই ঝাঁজটা যাতে গৃহের অন্যান্য কক্ষে ছড়িয়ে না যায় সেই জন্য অবশ্যই ফ্যানের ব্যবস্থা করতে হবে অথবা এমন ভাবে জানালা থাকতে হবে যাতে সেই ঝাঁজটা বাইরে চলে যায় বা যে কোনো উৎকট গন্ধ তৈরি না হয়। এবং রান্নাঘরের যেই উচ্ছিষ্ট ময়লাগুলো আছে সেগুলো বাস্কেটে এমনভাবে ফেলতে হবে বা রাখতে হবে যাতে সেখান থেকে কোনো দুর্গন্ধ ছড়িয়ে না যায় বা জীবাণুর সংক্রমণ ঘটতে না পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যেহেতু আমাদের খুব ছোট একটি পার্ট, আজকে যে 3 বিভিন্ন কক্ষে আসবাব বিন্যাস, এই পার্টটি আসলে তেমন একটি বড় পার্ট না, খুবই ছোট একটি পার্ট। তবে তোমরা যদি তোমাদের বইটা সামনে রাখো এবং বইয়ের মধ্যে কিছু চিত্র রয়েছে, আমি যদি তোমাদেরকে একটু সামনে বইটা এনে দেখাই, যে বইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু চিত্র আছে, তাহলে এই চিত্রগুলোর সাথে কিন্তু আমরা আমাদের পড়াগুলোকে মিলিয়ে নিতে পারি। তাহলে খুব সহজেই এই চিত্র অনুযায়ী আমাদের পড়াগুলো আমাদের হৃদয়ঙ্গম হবে এবং আমাদের বুঝতে খুব সহজ হবে এবং আমরা এভাবে করে এই চিত্র অনুযায়ী তার পাশে লেখাগুলো মিলিয়ে আমরা সেভাবে পড়তে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আজকের ক্লাসটা ভালো মতো বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকেই যায় তাহলে অবশ্যই তোমরা তোমাদের বিষয় শিক্ষকের কাছে জিজ্ঞেস করবে অথবা এই ভিডিওটি যদি আরও কয়েকবার দেখো এবং বইয়ের সাথে পড়াগুলো মিলিয়ে নিতে পারো তাহলে আমি আশা করি তোমাদের আজকের পড়াটা বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আর প্রতিটি লাইন তোমরা দাগ দিবে, যেখানে গুরুত্বপূর্ণ মনে হবে সেই লাইনটাকে আন্ডারলাইন করবে। সেই লাইন থেকেই একটা জ্ঞানমূলক আসতে পারে বা এমসিকিউর জন্য প্রশ্ন আসতে পারে। তো আমি আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তী আবার আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে কোনো একদিন উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।